আসসালামু আলাইকুম। সেকেন্ড ক্লাস ম্যাট্রিক্সের লেকচার 2। সো 1 নম্বর লেকচারে আমরা কি কি করছি? ম্যাট্রিক্সের ধারণা আমরা শিখছি, সরলরৈখিক সমীকরণ থেকে ম্যাট্রিক্স ডেভেলপ করা শিখছি, ম্যাট্রিক্সের পরিচিতি শিখছি, ইনফ্যাক্ট আমরা ম্যাট্রিক্সের অর্ডার, মাত্রাক্রম এবং কিভাবে ম্যাট্রিক্স ফরমেশন করা হয় আমরা সেগুলো নিয়ে কথা বলছি। কেমন? তো আজকে সেকেন্ড লেকচারে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের একটু ধারণা শিখব। ঠিক আছে, আমি এখানে যেটা করছি, যেই স্ট্র্যাটেজিতে এই বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সগুলো পড়লে সুবিধা হয় সেভাবে সাজানোর ট্রাই করছি। কেমন? ফার্স্টে আসো, আমরা যখন বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পড়বো, দেখো কোনোটারই ডেফিনেশন আমি তোমাকে ওই গদবাধা ওয়েতে লিখে দেবো না। যেমন এই যে বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। নো নিড এভাবে বলার দরকার আছে? আমরা ভাই ম্যাথ পড়তেছি, আমরা স্রেফ কি পয়েন্টটা লিখব, যদি কোনো কারণে ডেফিনেশন আসে কোনো শর্ট কোশ্চেনে তখন আমরা ওই কি পয়েন্টটার থেকে ডেফিনেশনটা বানাবো। ওকে, গুড। তাহলে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের প্রথম আমরা কি টাইপ পড়তেছি? বর্গ ম্যাট্রিক্স। এর কি পয়েন্ট হইল সারির সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা। সো যে ম্যাট্রিক্সগুলোর সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। ফর অ্যান এক্সাম্পল, ওই যে জাতীয় ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সের সারি কটা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এর মাত্রা কত হলো? 3/3। মাত্রা এভাবে নিচে লেখা যায়, নো প্রবলেম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 3টা, সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। সো এইটাকেই আমরা বলতেছি বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে একটা পয়েন্ট নোট ডাউন করা যায় কিনা? এ আই জে, সরি আই জে তো ভুক্তির পরিচিতি হলো, এখানে এমনি লিখি এ একটি বর্গ ম্যাট্রিক্স হবে যদি এবং কেবল যদি এ এর মাত্রা ইকুয়াল m/m হয়। সো মাত্রা m/m মানে যে কটা সারি থাকবে সে কটা কলাম থাকবে। গুড। তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্টটা কেবলমাত্র শিখলাম। এখন আসো, বর্গ ম্যাট্রিক্স থেকে বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে। ফার্স্টে আমরা যেটা শিখব, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু কপি করে ফেলি। বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে আমাদের জানতে হবে ম্যাট্রিক্সের কর্ণ কি। দেখো তোরে মনা, যে ম্যাট্রিক্সটা আমরা ডেভেলপ করছি এই ম্যাট্রিক্সের এটাকে যদি তুমি একটা বর্গক্ষেত্র, একটা স্কোয়ারের মতো চিন্তা করো, তাহলে ওই স্কোয়ারের জন্য এটা একটা কর্ণ না? সেই ম্যাচ একটা বর্গ ম্যাট্রিক্সের এটা একটা কর্ণ। এই 1 1 যে উপাদানটা, দ্যাট মিন্স 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের যে উপাদানটা, আই রিপিট 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের যে উপাদানটা, সেটাকে ধরে আমরা যে কর্ণটা চিন্তা করতেছি এটা বর্গ ম্যাট্রিক্সের একটা কর্ণ। এবং এই কর্ণটার নাম হলো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ।
প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এবার আসো, এবার দেখো তো এই বরাবর, দ্যাট মিনস 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের যে এলিমেন্টটা সেটা ধরে আমি যদি একটা কর্ণ চিন্তা করি, এটাও বর্গের একটা কর্ণের মতো বোঝা যাচ্ছে না? সো এটাও বর্গ ম্যাট্রিক্সের একটা কর্ণ। এটাকে বলা হয় গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। তাহলে কর্ণ সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসছে। প্রথম সারির প্রথম কলামকে ধরে যেটা, সেটা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। প্রথম সারির 3 নাম্বার কলামের এলিমেন্টটা ধরে যেটা, সেটা গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। এখন কর্ণ যখন জানা হলো, এখান থেকে 3 টাইপের কোশ্চেন হইতে পারে, 3 টাইপের কোশ্চেন হইতে পারে। কোশ্চেন নাম্বার 1 তোমাকে এখানে বলতে পারে এই ম্যাট্রিক্সটা ট্রেস কত, বা ট্রেস অফ এ ম্যাট্রিক্স। একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রেস মানে হলো ওই বর্গ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে, ওই প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? বর্গ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। দ্যাট মিনস 1 + 5 + 9 কত হলো? 15। এরপরে এখানে তোমাকে কোশ্চেন করতে পারে মুখ্য পদ কি। মুখ্য পদ হলো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর গুণফল। দ্যাট মিনস 1 × 5 × 9 কত দাঁড়ালো? 45। এরপরে তোমাকে বলতে পারে মাধ্যমিক পদ কি। কি ধপ করে মাথায় ঝিলিক দিয়ে উঠছে, এই ভাইয়া মুখ্য পদ মানে যদি মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল হয়, তাহলে মাধ্যমিক পদ মানে মাধ্যমিক কর্ণের উপাদানগুলোর গুণফল। কারেক্ট, তুমি ঠিক বলেছো, উত্তর সঠিক হয়েছে। সো মুখ্য পদ মানে যদি মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল হয়, মাধ্যমিক পদ মানে হলো মাধ্যমিক কর্ণের উপাদানগুলোর গুণফল। দ্যাট মিনস 7 × 5 × 3 105। ঠিক আছে, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সের কর্ণের ধারণা পেয়ে গেছি, সেখান থেকে ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ কিভাবে বের করে এটা বুঝতে পারছি। এখানে একটা কোশ্চেন আসা উচিত যে ভাইয়া শুধুমাত্র কি বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ হয়, অন্য ম্যাট্রিক্সের কর্ণ হয় না? থিঙ্ক করো তো, বর্গক্ষেত্রের কর্ণ থাকে, আয়তক্ষেত্রের কর্ণ থাকে না? থাকে তো। সো বর্গ ম্যাট্রিক্সের যদি কর্ণ হয়, তাহলে নো ডাউট আয়তাকার ম্যাট্রিক্সেরও কর্ণ হবে। সেটার জন্য আমরা যেটা করব, আগে কর্ণের ডেফিনেশনটা জানবো। ম্যাট্রিক্সের কর্ণের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা আগে জানতে হবে। ম্যাট্রিক্সের কর্ণের ডেফিনেশন হলো একটি ম্যাট্রিক্সের যেসব উপাদানের জন্য I = J সেসব উপাদান সংযোগকারী হলো ওই ম্যাট্রিক্সের কর্ণ। তবে একটা কথা বলি, আমরা বর্গাকার ম্যাট্রিক্স ছাড়া অন্য ম্যাট্রিক্সের কর্ণ যখন নিয়ে কথা বলবো, আপাতত আমরা শুধুমাত্র প্রধান কর্ণ বা মুখ্য কর্ণটা নিয়েই কথা বলি। এবার ধরো একটা আমি আয়তাকার ম্যাট্রিক্স দিই, ধরো 1 2 3 4 5 6।
তো তুমি দেখো তো এই ম্যাট্রিক্সের কোন উপাদানগুলোর জন্য i ইকুয়াল টু জে, এটার নাম কি A11, A11, তার মানে সারি i সেটা 1, কলাম জে সেটা 1, বাট এখানে এটা হলো A12, i আর জে সমান হচ্ছে না, A13, i আর জে সমান হচ্ছে না। i মানে হলো সারির সংখ্যা, জে মানে কলাম সংখ্যা, আমরা বলে আসছি কিন্তু প্রিভিয়াস লেকচারে। সো এই উপাদানটা হলো A11, এখানে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, এই দুটাতে সমান না। আবার এটাতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান না, বাট এটাতে সমান, কারণ এটা হলো A22, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, A22। তাহলে কোন উপাদানগুলোর জন্য এখানে i ইকুয়াল টু যে কন্ডিশনটা ফিল আপ হচ্ছে, এই দুইটা উপাদানের জন্য, রাইট? এটা হলো A11, সারির সংখ্যা 1 কলাম সংখ্যা 1, এটা হলো A22, সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 2। সো এই দুইটা উপাদান নিয়ে যেটা, সেটাকেই আমরা বলতেছি এই ম্যাট্রিক্সটার জন্য কর্ণ। তাহলে আশা করি এরপর থেকে কেউ কোশ্চেন করলে এটার উত্তর তুমি দিতে পারবা। তাহলে এটা আমাদের এক্সট্রা পড়া হয়ে গেল আসলে। তবে আমরা ইন্টারমিডিয়েটে কর্ণ বলতে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের কর্ণ নিয়েই আমরা ডিসকাস করব। বাট তুমি জানলা তো যে বর্গ ম্যাট্রিক্স ছাড়াও অন্যান্য ম্যাট্রিক্সগুলোর কর্ণ হতে পারে, সেক্ষেত্রে আমাদের কর্ণের মেইন ডেফিনেশনটা জানতে হবে। মেইন ডেফিনেশনটা কি? যে উপাদানগুলোর জন্য i ইকুয়াল টু জে, সেই উপাদানগুলো কানেক্ট করে যেটা, সেটাই হলো কর্ণ, রাইট? তাহলে বর্গ ম্যাট্রিক্সের প্রপার ধারণা দিয়ে ফেলছি, এবার আসো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের প্রথম কি পয়েন্ট হলো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দ্যাট মিন্স কর্ণ ম্যাট্রিক্স হতে গেলেও এর যে কটা সারি থাকতে হবে, সে কটা কলাম থাকতে হবে। তার উপর নতুন একটা শর্ত এখানে দেওয়া হয়েছে, মুখ্য কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, 1 0 0 0 2 0 0 0 3, খেয়াল করো তো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়েছে না? অবশ্যই হয়েছে, কারণ এর যে কয়টা সারি আছে সেই কয়টা কলাম আছে, গেল। আবার মুখ্য কর্ণ যেটা, সেটা ছাড়া বাকি সব উপাদানগুলো শূন্য হয়েছে না? তাহলে নো ডাউট এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা হলো একদম পারফেক্ট এক্সাম্পল, একদম পারফেক্ট এক্সাম্পল। মাঝে মাঝে পরীক্ষায় আরো কিছু এক্সাম্পল নিয়ে একটু ডিস্টার্ব করে আমরা সেই টাইপের এক্সাম্পল গুলো দেখি। ধরো তোমাকে এরকম বললো 0 0 0 0 0 0 0 0 0 দিয়ে বললো এটা কর্ণ ম্যাট্রিক্স কিনা। মনোযোগ দিয়ে শুনো, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটাও তো একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এরও সারি 3টা, কলাম 3টা, তাই তো। সেকেন্ড কথা কি? মুখ্য কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য হবে। ভালো করে বুঝিস রে বাপ, মুখ্য কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য হবে। দেখতে, এই যে এটা যদি মুখ্য কর্ণ হয়, এটা ছাড়া বাকিগুলো শূন্য না? মুখ্য কর্ণের উপরে কোথাও শর্ত দেওয়া আছে কি পয়েন্ট গুলাতে? নাই তো। বলছে মুখ্য কর্ণ ছাড়া বাকি সব শূন্য। সো মুখ্য কর্ণ ছাড়া বাকি সব শূন্য তো হয়েছে। এখন মুখ্য কর্ণ কি হবে না হবে, এটা নিতান্তই তোর ব্যাপার। সো মুখ্য কর্ণ তুই চাইলে শূন্য নাও হতে পারে, মুখ্য কর্ণ তুই চাইলে শূন্য হতেও পারে। মুখ্য কর্ণ কি হলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোকে বলছে মুখ্য কর্ণ ছাড়া সব শূন্য হইতে হবে, তার মানে মুখ্য কর্ণ ছাড়া সব তুই শূন্য বানাবি। মুখ্য কর্ণ কি বানাবি, এটা তোর ব্যাপার। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই কর্ণ ম্যাট্রিক্সটা একটা স্পেশাল কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স। এটার আর একটা নাম হলো জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু লিখে ফেলি। এটি স্পেশাল কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স
যা অ্যাকচুয়ালি কি জিরো ম্যাট্রিক্স। বাংলিশ হইল রে, হোক সমস্যা নেই, বুঝছিস তো রে বাপ, বুঝলেই হলো। তাহলে এটা একটা স্পেশাল কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স যাকে বলি আমরা জিরো ম্যাট্রিক্স। ঝামেলা শেষ। এবার কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। নাম্বার 1, কর্ণ ম্যাট্রিক্সকে প্রকাশ করার সিস্টেমটা হইল ডায়াগ। কারণ কর্ণ ম্যাট্রিক্সের ইংরেজি ডায়াগোনাল, সেখান থেকে ডায়াগ, এরপরে পাশে জাস্ট 1 2 3 লিখে দিবি, ঝামেলা শেষ। এতে দেখ কর্ণ ম্যাট্রিক্সের পাশে যেমন, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আরো সুন্দরভাবে বুঝাই তোকে। ধর কর্ণ ম্যাট্রিক্সের তোর বেসিক ফরম্যাটটা হলো A ইকুয়াল A0 0 0 B0 0 0 C। এটা একটা বেসিক ফরম্যাট কর্ণ ম্যাট্রিক্স লেখা যায়। তাহলে এটা যদি বেসিক ফরম্যাট হয়, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সটাকে প্রথমত লেখার উপায় হইল ডায়াগ A B C। ডায়াগ লিখে জাস্ট পাশে কর্ণটা লিখে দিতে হবে। সো ডায়াগ ABC লিখে দিলাম মানে কর্ণটা বুঝাইলাম ABC, কারণ বাকি সব যে শূন্য হবে এটা তো শর্তে বলাই আছে। এবং আরেকটা জিনিস, কর্ণ ম্যাট্রিক্সের মান বের করার নিয়ম হইল কর্ণের যে উপাদানগুলো আছে তাদের গুণফল, কর্ণের যে এলিমেন্টগুলো আছে তাদের গুণফল, ব্যাস। তো এই হইল আমার কর্ণ ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা। দেন স্কেলার ম্যাট্রিক্স, এটার প্রথম কি পয়েন্ট হলো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সো কর্ণ ম্যাট্রিক্স মানে তুই এটা মাথায় ঢুকে গেছে, এর কর্ণ ম্যাট্রিক্স মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এর যে কটা সারি সে কটা কলাম। আবার কর্ণ ম্যাট্রিক্স মানে এর প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য। গুড। এখন এখানে নতুন আরেকটা কন্ডিশন অ্যাড হবে। কন্ডিশনটা হলো প্রধান কর্ণের সব উপাদান সমান। ফর অ্যান এক্সাম্পল, ধর আমি একটা ম্যাট্রিক্স লিখলাম A 2 0 0 0 2 0 0 0 2। সো কর্ণ ম্যাট্রিক্স মানে এর যে কটা সারি সে কটা কলাম থাকবে, প্রধান কর্ণ ছাড়া বাকি সব শূন্য হবে। মিলছে কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন। দেন প্রধান কর্ণের সব উপাদান কি হতে বলছে? সমান না? তো দেখো তো প্রধান কর্ণের সব উপাদান সমান হয়েছে কিনা। দ্যাট, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা একটা পারফেক্ট এক্সাম্পল। এবার হয়তো মাঝে মাঝে কোশ্চেনে একটু প্যাচ লাগায়, আচ্ছা এটা বি দিই, সেরকম একটা এক্সাম্পল দেখি আমরা। 0 0 0 0 0 0 0 0 0। এবার প্রশ্ন করলাম আমি, এইটা কি স্কেলার ম্যাট্রিক্স কিনা? প্যাচ লাগিস। এটার সারি যে কয়টা কলাম সে কয়টা, গুড। এটার প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য, গুড। তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স। আবার প্রধান কর্ণের সব উপাদান এখানে সমান হয়নি, 0 0 0। প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান হয়েছে কিনা? হয়েছে তো। তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তবে হ্যাঁ, ওই যে বলে দিতে হবে এটা একটা স্পেশাল কাইন্ড অফ স্কেলার ম্যাট্রিক্স। হিজবিজিস, ওয়াও, এটা একটা স্পেশাল কাইন্ড অফ স্কেলার ম্যাট্রিক্স যার নাম
জিরো ম্যাট্রিক্স। ব্যাস, তাহলে জিরো ম্যাট্রিক্সের মাহাত্ম দেখছো। এ বেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতেছি, এ বেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারতেছি, আর কর্ণ স্কেলার বলবো মানেই তো এ বেটা আবার কি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসো, স্কেলার ম্যাট্রিক্সকে যদি আমরা কমন ফরম্যাটে লিখতে চাই তাহলে এইভাবে লেখা যেতে পারে A0 0 0 A0 0 0 A, তাই তো? এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। প্রথম কোশ্চেন, এর মান কিভাবে বের করা হয়? স্কেলার ম্যাট্রিক্সের মান বের করার নিয়ম হলো প্রধান কর্ণের উপাদান তিনটার গুণফল, দ্যাট মিন্স এ কিউব, যেহেতু তিনটা সেম, তিনটার গুণফল এ কিউব। এবার আসো কোশ্চেন নাম্বার 2। এটার একটা প্রকাশ পদ্ধতি আছে। AIJ অভিন্ন কখন? যখন I ইকুয়াল জে। দেখো তো তুমি এটাকে যদি বলো A11, এটাকে যদি বলো A22, এটাকে যদি বলো A33, সো A11 মানে এখানেও I ইকুয়াল টু জে, A22 মানে এখানেও I ইকুয়াল টু জে, A33 মানে এখানেও I ইকুয়াল টু জে। সো যেই তিনটে এলিমেন্টে I ইকুয়াল টু জে, সেই এলিমেন্ট তিনটে কিন্তু অভিন্ন, মানে সেম। তখন এটাকে বললাম আমরা স্কেলার ম্যাট্রিক্স। গুড, তাহলে স্কেলার ম্যাট্রিক্সের কাহিনী খতম। কি কি শিখে আসছি? বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অ্যান্ড নাও অভেদক ম্যাট্রিক্স। ডেফিনিশনটা আগে লিখব। প্রথম কথা, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। দ্বিতীয় কথা, প্রধান কর্ণের সব উপাদান ইকুয়াল 1। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সের ডিটেইলে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু অভেদক কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে চাই। অভেদক, এই কনসেপ্টটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। অভেদক কাকে বলে এটা কি জানো? অভেদক কাকে বলে? যদি জানো তাহলে ভালো, আর যদি না জানো তাহলে জেনে নাও। অভেদক হলো এমন একটি সংখ্যা যা দ্বারা অন্য সংখ্যাকে অপারেট করলে অন্য সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অভেদক হলো এমন একটি সংখ্যা যা দ্বারা অন্য সংখ্যাকে অপারেট করলে ওই অন্য সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। ভাইয়া, অপারেট করা কি জিনিস? অপারেট করা মানে হইল যোগ বা গুণ করা। তাহলে বিয়োগ আর ভাগ কি দোষ করলো? ম্যাথমেটিক্সে বিয়োগ বলে কিছু নেই, ভাগ বলেও কিছু নেই। যেমন আমি যদি তোমাকে বলি 5 থেকে 2 বিয়োগ করো, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হলো 5-এর সাথে -2 যোগ করা।
তাহলে 5 থেকে 2 বিয়োগ করা মানে কি 5-এর সাথে -2 যোগ করা, আসলে বিয়োগ বলে কিছু নেই। সেম ভাবে আমি যদি বলি 5-কে 2 দ্বারা ভাগ করো, এটা বোঝায় 5-এর সাথে হাফ গুণ করা। আই রিপিট, 5-কে 2 দ্বারা ভাগ করা মানে কি 5-এর সাথে হাফ গুণ করা, এজন্য ভাগ বলে কিছু নেই, যা আছে সব গুণ। তাহলে অপারেট করা মানে হলো যোগ করা কিংবা গুণ করা। ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে একটা নাম্বার দিলাম হলো 7, বলো তো 7-এর সাথে কত যোগ করলে 7-এর কোনো পরিবর্তন হবে না? তুমি নিঃসন্দেহে আমাকে বলবা 0। সো 0 7-এর সাথে যোগ করাতে, যেহেতু 7-এর কোনো পরিবর্তন হচ্ছে না, কি করাতে? যোগ করাতে, এর জন্য 0-কে বলা হয় যোগের অভেদক। জিরোকে বলা হয় যোগের অভেদক। এবার আসো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম 7-এর সাথে কোন সংখ্যা গুণন করলে 7-এর কোনো পরিবর্তন হয় না? 1। সো 1 গুণন করাতে যেহেতু 7-এর কোনো পরিবর্তন হয় না, এজন্য 1-কে বলা হয় গুণনের অভেদক। ঠিক আছে রে বাবা? তাহলে অভেদকের ধারণা বুঝতে পারছো তো? জাস্ট এই কনসেপ্টটা থেকেই এখন তুমি বলো তো, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স কয়টা হবে? নিঃসন্দেহে 2টা হবে। একটা হলো যোগের অভেদক ম্যাট্রিক্স, একটা হলো গুণনের অভেদক ম্যাট্রিক্স। মজার ব্যাপার হলো আমাদের বইগুলোতে জাস্ট গুণনের অভেদক ম্যাট্রিক্স নিয়ে কথা বলা আছে, আমাদের বইগুলোতে যোগের অভেদক ম্যাট্রিক্স নিয়ে কোনো কথা বলা নেই। বাট আমরা যোগের অভেদক ম্যাট্রিক্সও শিখবো, গুণনের অভেদক ম্যাট্রিক্সও শিখবো। ঠিক আছে? আচ্ছা, গুড। তো ফার্স্টে আসো যোগের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স। জাতীয় ম্যাট্রিক্স একটা দিয়ে দিলাম, ধরো এ কত? 1 2 3 4 5 6 7 8 9। আমি এবার তোমাকে বললাম তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে বি, এটা হলো 0 0 0 0 0 0 0 0 0। বললাম এ আর বি যোগ করো, তাহলে তুমি যোগ করে দাও। এ লিখে ফেললা, বি লিখে ফেললা, যোগ করো। যোগ করে দেখো তো। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ তো এখনো শিখি নাই। সো ম্যাট্রিক্সের যোগ শিখি নাই, বাট এটা খুবই ইজি, এটা বলে দিলেই তুমি বুঝবা। ম্যাট্রিক্সের যোগ মানে হলো সিমিলার এলিমেন্টগুলো যোগ করতে হবে। 1-এর সাথে 0, 4-এর সাথে 0, 7-এর সাথে 0, সিমিলার এলিমেন্টগুলো। 2-এর সাথে 0, 5-এর সাথে 0, 8-এর সাথে 0, এভাবে সিমিলার এলিমেন্টগুলো যদি যোগ করো, তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হচ্ছে না তো, তাই না? আর এটা আমার জন্য কি ছিল? এ। তাহলে তুমি দেখো তো এ এর সাথে বি ম্যাট্রিক্স যোগ করাতে, এ এর সাথে বি ম্যাট্রিক্স যোগ করাতে এ ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয়নি, এ ম্যাট্রিক্সে আছে। এজন্য আমরা যেটা করি, এই বি ম্যাট্রিক্সটাকে আমরা বলি যোগের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স।
হলো যোগের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স। গট ইট? দ্যাট মিন্স 0 0 0 0 0 0 0 0 0 এটা হলো যোগের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স। এবার আসো গুণনের ক্ষেত্রে। এই জাতীয় ম্যাট্রিক্সটা একটু লিখে ফেলি, এই ম্যাট্রিক্সটা আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? লিখলাম। এবার আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিলাম বি, বাট এটা একটু অন্যরকম দিলাম, 1 0 0 0 1 0 0 0 1। এখন তোমাকে বললাম এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করো, তো তুমি কি করবা? প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখে ফেলবা, তাই তো? তার সাথে গুণন করবা তুমি কাকে? বি ম্যাট্রিক্সকে। গুণন করে তুমি দেখবা এ ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হবে না। এখন ম্যাট্রিক্সের গুণন এটা যোগের মতো এতটা সহজ না, এটা নিয়ে আমাদের একটা ক্লাসই আছে। আমরা ম্যাট্রিক্সের গুণন ক্লাসে গুণনটা শিখবো। আপাতত আমার উপরে একটু দৃঢ় বিশ্বাস অর্পণ করো যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে আলটিমেটলি ওটা এ ম্যাট্রিক্সই থাকবে। তো বি গুণ করাতে, এর সাথে বি গুণ করাতে এর কোনো পরিবর্তন হয়েছে? এই আছে না? এই জন্য এই বি ম্যাট্রিক্সটাকে আমরা বলি গুণনের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স। গুণনের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স গেল। এখন আসো, বইয়ের একটু কথা আছে, এই কথা বলে শেষ করে দিই। আমাদের বইয়ের ভাষা অনুযায়ী অভেদক ম্যাট্রিক্স হলো দুইটা, একটা হলো I3 আর একটা হলো I2। I3 হলো 1 0 0 0 1 0 0 0 1 আর I2 হইল 1 0 0 1। ব্যাপারটা এমন না যে অভেদক ম্যাট্রিক্স মানে শুধু I3 আর I2 হবে, আরো অনেক কিছু হইতে পারে, I4 I5 I6 I50 এরকম অনেক কিছুই হইতে পারে। ওকে, এটা নিয়ে আমরা একটা কোশ্চেন সলভ করব এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেখানে। তো ব্যাস, আমরা এটা মনে রাখবো, শুধু এটা আমরা শুধু মনে রাখবো, যেহেতু বইয়ে আছে দেওয়া, এটা মনে রাখতে হবে। এখন বইয়ের যে অভেদক ম্যাট্রিক্স দুটা দেওয়া আছে এটার সাথে দেখো তো ডেফিনেশন মেলে কিনা। কর্ণ ম্যাট্রিক্স, সো কর্ণ ম্যাট্রিক্স মানে এর যে কটা সারি থাকবে সে কটা কলাম থাকবে, মিলে গেছে। প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য, মিলে গেছে। আর একটা শর্ত এখানে কি ছিল? প্রধান কর্ণের সব উপাদান 1। এই দুটার ক্ষেত্রে দেখো প্রধান কর্ণের যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু 1। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা অভেদক কি এটা বুঝছি, এবং এই কনসেপ্ট ইউজ করে অভেদক ম্যাট্রিক্স যে দুইটা টাইপের হইতে পারে সে ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, নাও ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, এটা হলো আমাদের বর্গ ম্যাট্রিক্সের টাইপ শেষ। আমি বর্গ ম্যাট্রিক্স গুলো একসাথে আলোচনা করছি। যেমন দেখো, এটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ হতে গেলেও বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, স্কেলার হতে গেলেও বর্গ ম্যাট্রিক্স, অভেদক হতে গেলেও কি বর্গ ম্যাট্রিক্স। সিমিলারলি আমরা এবার যেটা নিয়ে কথা বলবো, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, এটার জন্য আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমরা কন্ডিশন লিখি, এটি বর্গ ম্যাট্রিক্স, এটা হলো আমার প্রথম কি পয়েন্ট। দ্যাট মিন্স যে কটা সারি থাকবে সে কটা কলাম। সেকেন্ড কথা, প্রধান কর্ণের নিচের সব উপাদান শূন্য বা
প্রধান কর্ণের উপরের সব উপাদান শূন্য। যদি প্রধান কর্ণের নিচের সব উপাদান শূন্য হয় তখন এইটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির। That means upper triangular. আর যদি প্রধান কর্ণের উপরের সব উপাদান শূন্য হয়, প্রধান কর্ণের উপরের সব উপাদান শূন্য হয় তখন এটাকে আমরা বলি নিম্ন ত্রিভুজাকৃতির। ইংরেজিতে লোয়ার ট্রায়াঙ্গুলার। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখব। ওয়ান 0 0 2 3 0 4 5 6। ভালো করে খেয়াল করো, প্রধান কর্ণ কোনটা রে বাপ? এইটা প্রধান কর্ণ না। সো প্রধান কর্ণের নিচের উপাদানগুলো কি হয়ে গেছে? 0। আর প্রধান কর্ণের নিচের উপাদানগুলো 0 হওয়াতে এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে এবং এই ত্রিভুজটা আছে হইল এই ম্যাট্রিক্সটার আপার পোর্শনে। আই রিপিট, এই যে প্রধান কর্ণ তার নিচের উপাদানগুলো শূন্য হওয়াতে ওগুলো বাদ দিয়ে একটা ত্রিভুজ ফর্ম করছে, যে ত্রিভুজটা এই ম্যাট্রিক্সের আপার পোর্শনে আছে। এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আসা আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আরেকটা ম্যাট্রিক্স দিলাম এরকম 1 2 3 0 4 5 0 0 6। এবার দেখো, এটা প্রধান কর্ণ। এবার প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো শূন্য হয়ে গেছে, সো ওগুলো বাদ দিলে এবার ত্রিভুজ ফর্ম করছে। বাট এটা ফর্ম করছে কি এই ম্যাট্রিক্সটার লোয়ার পোর্শনে না, এই ত্রিভুজটা ফর্ম করছে ম্যাট্রিক্সটার লোয়ার পোর্শনে। এই জন্য এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা মোটামুটি বর্গ ম্যাট্রিক্স থেকে শুরু করে এই যে ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স পর্যন্ত যতগুলা পড়লাম এই সবগুলো ছিল আমাদের বর্গ ম্যাট্রিক্সের কেস থেকে। এখন আমরা যেটা করব, আমরা একটু রেক্টেঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্সের কেসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আসো আয়তাকার ম্যাট্রিক্স। কমন সেন্স, বর্গ ম্যাট্রিক্সে যদি সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয় তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কি? সারির সংখ্যা নট ইকুয়াল কলাম সংখ্যা, ব্যাস তখনই আমরা এটাকে বলবো হইল আয়তাকার ম্যাট্রিক্স। ফর অ্যান এক্সাম্পল, ওয়ান 2 3 4 5 6। খেয়াল করে দেখো তো, এটা সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয়েছে? হয় নাই। সো যেহেতু সারির সংখ্যার কলাম সংখ্যা হয়নি, এই শর্ত মিলে গেছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা আয়তাকার ম্যাট্রিক্সে একটা পয়েন্ট নোট ডাউন করতে পারি কিনা? এ
এম বাই এন একটি আয়তাকার ম্যাট্রিক্স যদি এবং কেবল যদি এম নট ইকুয়াল এন হয়, কোনো কারণে যদি এম আর এন সমান হয়ে যায় তখন কিন্তু সেটা আয়তাকারে থাকবে না, সেটা চলে যাবে বর্গাকারে। গুড। সো আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে কথা শেষ। এবার আয় সারি ম্যাট্রিক্স, কিচ্ছু না, যার একটি মাত্র সারি। কলাম নিয়ে কোনো কথা বলা আছে? কলাম নিয়ে কোনো কথা বলা নেই। কলাম কতগুলো থাকে থাক, সারি একটা হলেই সেটা সারি ম্যাট্রিক্স। একবারে আমরা একটা এক্সাম্পল দিই। ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 এভাবে চলতে 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 ধর এন পর্যন্ত, তাহলে এর মাত্রা কি হবে? 1/n, কারণ সারি তো একটাই, বাট কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে কয়টা কলাম? এনটা। এই জন্য মাত্রা কি হবে? 1/n। এটা হলো একটা সারি ম্যাট্রিক্স। সেম ভাবে কলাম ম্যাট্রিক্স যার একটি মাত্র কলাম, সারি কয়টা থাকে থাক, ডাজন্ট ম্যাটার, কলাম একটা থাকলেই হয়েছে। ফর অ্যান এক্সাম্পল এরকম হইতে পারে 1 2 3 ডট 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 এভাবে এম পর্যন্ত। তাহলে এর মাত্রা হবে হলো m/1। কেন? সারি এম সংখ্যক, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে কতগুলো সারি? এম সংখ্যক, বাট কলাম কয়টা? একটা। এই জন্য মাত্রা হবে হলো m/1। সারি ম্যাট্রিক্স শেষ, কলাম ম্যাট্রিক্স শেষ। আনুভূমিক ম্যাট্রিক্স। এর কি পয়েন্টটা হলো সারির সংখ্যা লেস দেন কলাম সংখ্যা। এই এক্সাম্পলটাকে নিয়ে আসা যায়। দেখো তো ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। তো সারির সংখ্যা কম, কলাম সংখ্যা বেশি। তখন মনে হচ্ছে না এই ম্যাট্রিক্সটা বোধহয় শুয়ে আছে? মনে হচ্ছে কিনা ম্যাট্রিক্সটা মনে হয় শুয়ে আছে? এরকম মনে হচ্ছে না? এরকম শুয়ে আছে। এই জন্য এটাকে বলা হয় আনুভূমিক ম্যাট্রিক্স বা হরাইজন্টাল ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট কিন্তু নোট করতে পারি। পয়েন্টটা এরকম, এ m/n একটি আনুভূমিক ম্যাট্রিক্স হলে অবশ্যই m লেস দেন n। দ্যাট মিনস সারির সংখ্যা কম হবে, কলাম সংখ্যা বেশি হবে। তাহলে উলম্ব ম্যাট্রিক্সে কি হবে? বুঝতেই পারতেছো, সারির সংখ্যা গ্রেটার দেন কলাম সংখ্যা। ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স দিলাম এরকম 1 2 3 4 5 6। খেয়াল করো তো এটাতে সারি কয়টা? তিনটা, কলাম দুইটা। তখন মনে হচ্ছে না যে ম্যাট্রিক্সটা বোধহয় এরকম লম্বভাবে দাঁড়ায় আছে? এটাতে মনে হচ্ছে শুয়ে আছে, এটাতে মনে হচ্ছে দাঁড়ায় আছে। সেটা যেহেতু মনে হচ্ছে দাঁড়ায় আছে, এটা হলো উলম্ব ম্যাট্রিক্স। তাহলে এইখানে নোটটা কি হতে পারে? এইখানে নোটটা হতে পারে এ m/n একটি উলম্ব ম্যাট্রিক্স, এ m/n একটি উলম্ব ম্যাট্রিক্স। কন্ডিশনটা কি? যখন m
গ্রেটার দেন n, মানে সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম, সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। ফাইন, এখন আসো শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সের মাহাত্ম্য কি সেটা তো অলরেডি আমি দেখাইছি না? কর্ণ ম্যাট্রিক্স এটা একটা শূন্য ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো প্রপারলি জিরো ম্যাট্রিক্স, যার সব উপাদান ইকুয়াল জিরো, যার সব উপাদান ইকুয়াল জিরো। ফর অ্যান এক্সাম্পল দেখো, আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি A0 0 0 0 0 0 0 0 0, সব উপাদান শূন্য না? তো এইটা একটা শূন্য ম্যাট্রিক্স, যেটা কেমন আকারের? বর্গ আকারের, কারণ সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। আবার আমি আরেকটা ম্যাট্রিক্স লিখবো, ধরো এরকম 0 0 0 0 0 0, এটারও সব উপাদান শূন্য না? এটাও কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স, যার আকার কিরকম? আয়ত আকারের। তাহলে তোমাকে যখন প্রপারলি জিরো ম্যাট্রিক্স জিজ্ঞেস করবে, জাস্ট বলবে যে শূন্য ম্যাট্রিক্স কি, তখন সেটার ফরমেশন স্কোয়ারও হইতে পারে, রেক্টেঙ্গুলারও হইতে পারে। বাট তোমাকে যখন কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বলবে, তখন যে জিরো ম্যাট্রিক্স গুলো, এগুলো কিন্তু আয়তাকার শেপ বা রেক্টেঙ্গুলার শেপ হইতে পারবে না, এগুলো হবে কেবলমাত্র বর্গ শেপের। আচ্ছা, তাহলে শূন্য ম্যাট্রিক্স নিয়ে মোটামুটি আমাদের কথা শেষ। নাও আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স। এখানে একটু শর্তটা ইলাবোরেট করে লিখতে হবে, তাছাড়া বিম্ব ম্যাট্রিক্সটা বুঝতে একটু টাফ হবে। বিম্ব ম্যাট্রিক্স হলো কোন ম্যাট্রিক্সের প্রতিটি সারিকে অনুরূপ কলামে বা প্রতিটি কলামকে অনুরূপ সারিতে স্থানান্তর করা হবে তা বিম্ব ম্যাট্রিক্স হয়। কোথাও কি আয়তাকার বা বর্গাকার বলা আছে? নাই। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখব, একটা বর্গাকার দিয়ে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, এটাকে তখনই আমি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, ট্রান্সপোজ বা বিম্ব বোঝানো হয় কিভাবে? এর মাথায় ক্যাপিটাল টি, এর মাথায় স্মল টি, বা এর মাথায় প্রাইম, এই তিনটা সাইনের যে কোনো একটা দিয়ে তুমি বিম্ব ম্যাট্রিক্স বোঝাতে পারো। আমি তখনই এটাকে বিম্ব ম্যাট্রিক্স বলতে পারবো যখন প্রত্যেকটা সারিকে অনুরূপ কলামে আমি স্থানান্তর করব। যেমন এখানে প্রথম সারিটা কি? 1 4 7, এটাকে আমি প্রথম কলামে স্থানান্তর করে দিলাম। দ্বিতীয় সারিটা কি? 2 5 8, এটাকে আমি দ্বিতীয় কলামে স্থানান্তর করে দিলাম। তৃতীয় সারিটাকে 3 6 9, এটাকে আমি তৃতীয় কলামে স্থানান্তর করে দিলাম। এবং মজার ব্যাপার দেখো, তুমি যখন প্রত্যেকটা সারিকে অনুরূপ কলামে স্থানান্তর করছো, অটোমেটিক্যালি কিন্তু কলাম সারিতে স্থানান্তর হয়ে গেছে। দেখো প্রথম কলামটা কি ছিল? 1 2 3, সেটা এখন প্রথম সারি হয়ে গেছে। দ্বিতীয় কলামটা 4 5 8, সেটা দ্বিতীয় সারি হয়ে গেছে।
তৃতীয় কলামটা 7 8 9, সেটা তৃতীয় সারি হয়ে গেছে। দ্যাট মিনস এখানে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হচ্ছে, হয় প্রত্যেকটা সারিকে অনুরূপ কলাম বানাবো কিংবা প্রত্যেকটা কলামকে অনুরূপ সারি বানাবো। ঠিক আছে রে বাপ? আচ্ছা, তো এই গেল আমাদের বিম্ব ম্যাট্রিক্স। আর একটা দেখবো আমরা, তাই না? আয়তাকার। ধরো একটা ম্যাট্রিক্স আছে বি, 1 2 3 4 5 6। এটাকে যদি আমি ট্রান্সপোজ বানাই, তাহলে এ মাথায় ক্যাপিটাল টি, এর মাথায় স্মল টি বা এ প্রাইম দিয়ে লেখা যেতে পারে। এবার আসো, প্রথম সারিটাকে 1 3 5, সেটা হয়ে যাবে প্রথম কলাম। দ্বিতীয় সারিটাকে 2 4 6, সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। সো এগুলো আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে একটা কথা না বললেই নয়, নরমালি যখন ছিল তখন এর দুটো সারি ছিল, তিনটে কলাম ছিল, তাহলে এর মাত্রা কত? 2/3। আমি যখন ট্রান্সপোজ করে ফেললাম তখন সারি হয়ে গেছে 3টা, কলাম হয়ে গেছে 2টা, সো মাত্রা কি হবে? 3/2। তাহলে এখান থেকে একটা পয়েন্ট নোট ডাউন করা যায় কিনা? এ এর মাত্রা m/n হলে এ ট্রান্সপোজের মাত্রা n/m। দ্যাট মিনস ট্রান্সপোজ করলে মাত্রা উল্টে যায়। প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্স, এটা বেসিক্যালি বিম্ব ম্যাট্রিক্সের একটা স্পেশাল ক্লাসিফিকেশন। শর্তটা কি? যদি কোনো একটা ম্যাট্রিক্স আর তার বিম্ব ম্যাট্রিক্স পরস্পর সমান হয়ে যায়, কোনো একটা ম্যাট্রিক্স এ যদি ওই ম্যাট্রিক্সটারই বিম্ব ম্যাট্রিক্সের সমান হয়ে যায়, এই শর্তটা যদি পূরণ হয়, তখন এ ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ফর অ্যান এক্সাম্পল, ধরো একটা ম্যাট্রিক্স এ যেটার এলিমেন্ট গুলো 1 2 3 2 4 5 3 5 6। বাবা কষ্ট করে একটু ট্রান্সপোজ করতো। এ ট্রান্সপোজ প্রথম সারিকে প্রথম কলাম বানায় দেয় 1 2 3, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানায় দেয় 2 4 5, তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানায় দেয় 3 5 6। কি অদ্ভুত ব্যাপার, ভুতুরে ভুতুরে অদ্ভুত। দেখ, ট্রান্সপোজ করার পরেও মূল ম্যাট্রিক্সটার সাথে কোনো চেঞ্জ আসে নাই তো। দ্যাট মিনস এখানে যাহাই এ তাহাই এ ট্রান্সপোজ। শর্ত মিলছে রে, মিলছে মিলছে মিলছে। তখন এই এ ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? কি করলেন? কেমনে বানাইলেন? যে ট্রান্সপোজ করার পরও এখানে কোনো পরিবর্তন হইল না, কেমনে করছি? তুমি একটা ম্যাট্রিক্স বানানোর সময় জাস্ট তার তির্যক যে এলিমেন্টগুলা, এই এলিমেন্টগুলো তুমি সমান ধরবা। এই কোনাকুনি যে দুইটা আছে সেই দুইটা সেম নিবা, এই কোনাকুনি যে দুইটা আছে সেই দুইটা সেম নিবা, এই কোনাকুনি যে দুইটা আছে সেই দুইটা সেম নিবা। তখন ট্রান্সপোজ করলে এর কোনো পরিবর্তন হবে না। এটাকে যদি আমরা শর্তে দ্বারা করাই, তাহলে শর্তটা এভাবে বলা যেতে পারে, এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ আই জে ইকুয়াল
এ জে আই হয়, বুঝি না, সবই বুঝতে হবে, বাট এখানে মিলিনিস কেন বললাম? আচ্ছা, রুক্ষ যারা সবার করো, বুঝাচ্ছি। এটা কত? A12, এটা কত? A21, তাহলে এটা হলো 12, এটা 21, তাহলে AIG আর AJI সমান হয়ে গেছে না? এটা A13, এটা 31, 1331 সমান হয়েছে 2332 সমান হয়েছে। তাহলে একে একটা প্রতিসম ম্যাট্রিক্স তখনই বলবো যদি AIJ ইকুয়াল টু A। এই তো নাকি ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন? नहीं सर, पिक्चर तो अभी बाकी है। तो इधर आ जाओ, আমাদের এবারের কি? বি প্রতিসম ম্যাট্রিক্স। যেখানেই বি দেখিবেন সেখানেই বুঝবা বিয়োগের কাজ আছে, মানে মাইনাস চিহ্নের একটা কাজ আছে। কাজটা কি সেটা শর্তের মধ্যে বুঝবা। কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নেগেটিভ মানের সমান হয়, কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজের নেগেটিভের সমান হয়, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। ফর অ্যান এক্সাম্পল, ধরো এ একটা ম্যাট্রিক্স 0 2 -3 -2 0 4 3 -4 0। তুমি ফার্স্টে যেটা করবা, এটাকে ট্রান্সপোজ করবা। আমি একটু এক লাইনে লিখব। ওকে, এটাকে ফার্স্টে একটু ট্রান্সপোজ করো। প্রথম সারি প্রথম কলাম বানাই দাও, 0 -2 3। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাই দাও, 2 0 -4। তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানাই দাও, -3 4 0। এইবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে একটু মাইনাস দিয়ে গুণ করো। দেখো, মাইনাস দিয়ে গুণ করা মানে হলো প্রত্যেকটা উপাদানের সাথে মাইনাসটা গুণ হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে মাইনাস দিয়ে গুণ করো, মানে -1 প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। গুণ করলে কত হচ্ছে? 0 2 -3 -2 0 4 3 -4 0। এবার দেখো তো, মূল ম্যাট্রিক্স যেটা এ আর এ ট্রান্সপোজের যেটা নেগেটিভ ফরম্যাট, দুটো সমান হয়ে গেছে না? সো যখনই এ আর নেগেটিভ এ ট্রান্সপোজ মিলে গেল, শর্ত পূরণ হলো, হলো রে হলো হলো, তখন এই এ ম্যাট্রিক্সকে বলবো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন বি প্রতিসম ম্যাট্রিক্সের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ হলো এর মুখ্য কর্ণের সবগুলা উপাদান হইতে হবে শূন্য। মুখ্য কর্ণের সবগুলা উপাদান কি হইতে হবে? শূন্য। আর আড়াআড়ি যে উপাদানগুলো, কোনাকুনি যেগুলো, এগুলো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। বোঝা গেল কথা? মুখ্য কর্ণের সব উপাদান শূন্য হবে, আর কোনাকুনি যে এলিমেন্টগুলো, এই যে এই দুই কোণার সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এই দুই কোণার দুজন সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এই দুই কোণার দুজন সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু কথাগুলো নোট ডাউন করে ফেলি। প্রথম কথাটা কি দাঁড়ালো? মুখ্য কর্ণের সব উপাদান ইকুয়াল 0। আর দ্বিতীয় কথাটা কি দাঁড়ালো আমাদের? কোনাকুনি যে এলিমেন্ট গুলো, এগুলো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। দ্যাট মিনস এ আই জে ইকুয়াল নেগেটিভ অফ এ জে আই। সেই শর্ত মিললেই তখন আমরা এটাকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। এন্ড দ্য ভেরি লাস্ট, তাই না? হ্যাঁ, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম।
ম্যাট্রিক্সের আপাতত শেষ যে প্রকারভেদটা সেটা হলো উপম্যাট্রিক্স। এটা আমরা এভাবে বলতে পারি, একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলামের উপাদান নিয়ে গঠিত ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলামের উপাদান নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এটা আসলে ওইরকম ইম্পর্টেন্ট কিছু না, আমি জাস্ট একটু দেখাই দিই। ধরো এটা সেই আমাদের জাতীয় ম্যাট্রিক্সটা 1 2 3 4 5 6 7 8 9, এর উপম্যাট্রিক্স গুলো হলো এরকম হতে পারে যে আমি শুধু প্রথম দুইটা সারি নেব 1 4 7 2 5 8। আবার কেউ একজন বলো না আমি প্রথম দুইটা কলাম নেব 1 2 3 4 5 6। আবার কেউ একজন বলো না আমি প্রথম সারির প্রথম দুইটা নেব, দ্বিতীয় সারির প্রথম দুইটা নেব 1 4 2 5। আবার কেউ একজন বলো না আমি এই যে লাস্টের চারটা নেব 5 6 8 9। সো এরকম ভাবে অনেকভাবে উপম্যাট্রিক্স বানানো যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলি, এখন কেউ মনে করো 1 2 নিল আর এখান থেকে 8 9 নিল, তাহলে কিন্তু সেটা উপম্যাট্রিক্স হবে না মনা। সিমিলার টাইপের জিনিসগুলো নিতে হবে। 1 2 নিলে হয় 4 5 নাও কিংবা 7 8 নাও, নো প্রবলেম। 1 4 এ নিলে 2 5 নাও বা 3 6 নাও, নো প্রবলেম। 2 3 নিলে 5 6 নাও বা 8 9 নাও। এখন 2 3 নিলে 4 7 নিলা, কাম হবে না। 2 3 নিলে 4 5 নিলা, কাজ হবে না। আশা করি বুঝতে পারছো বিষয়টা। সো এইভাবে একটা ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সের অনেকগুলো উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের আপাতত ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন। এখন শোনো, ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন আমরা কিন্তু কয়েকটা পার্টে পড়ব। প্রথম আমরা এখন যে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন গুলো শিখলাম বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে যে আমরা আলোচনা করলাম, এগুলো হইল বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 1, এবং এটা আমরা পড়ে থাকি হইল গুণন শেখার আগে, ঠিক আছে? এর আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, দেন আমরা ম্যাট্রিক্সের গুণন শিখব, গুণনের অনেক প্রবলেম সলভ করব, তারপরে আরেকটা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনের পার্ট শিখব, সেটা হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 2 গুণন শেখার পরে। আর আমরা যখন নির্ণায়ক চ্যাপ্টারটা পড়ব সেখানে গিয়ে আমরা আরেকটা পার্ট পড়ব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।